মাথায় মাথায় যতটুকু থাকবে ততটুকুই আপনার মঙ্গল, ওইটুকু আপনি শিখছেন। ক্লিয়ার? তাহলে যে আমার ক্লাস করছে সেও বলছে এই, যে করি নাই তারা বলছে এই, তাহলে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আমার ক্লাস নট আমার ক্লাস। বুঝলেন নাই? মানে আমার ক্লাস করছে যারা আর যারা করে নাই কোনো পার্থক্য আমি দেখছি না। মানে কয়েকদিনের মধ্যে হারাই গেছে, এটাই নিয়ম, জগতের নিয়ম। মানে আমরা পরীক্ষা দিতে যাই, আমাদের মুখস্থ করে গলা ভরে খেয়ে কিভাবে কি ঢেলে দেবো, পরীক্ষার হলে ঢেলে দিয়েছে আমি আর পিছু হয়ে যাবো, সব মাথায় গেছে। কারণ কি আমি টার্গেট করে বলে শুধুমাত্র পরীক্ষা হওয়ার জন্য, আমি শিখার জন্য পড়ি না। শিখার জন্য পড়বেন না, সুযোগ চান্স পাবেন, এ প্লাস পাবেন, এ প্লাস পাবেন, গোল্ডেন পাবেন, ডায়মন্ড পাবেন, সবকিছু পাবেন। যদি আপনার মাইন্ড এরকম থাকে যে আমি শুধুমাত্র চান্স পাবো তারপরে সব ভুলে যাবো, এই কদিন জাস্ট মনে রাখতে, মাথা তুই ঠান্ডা, তুই এই কদিন মনে রাখিস আমি ইচ্ছা মতো পড়বো, পরীক্ষা হলে ঢেলে দিবো অ্যাডমিশনের সময়, আর আমি কিছু রাখবো না মাথায়। আপনার চান্স জীবনে হবে না, লিখে রাখেন। বুঝেন নাই? আমি তো একেবারে তো ঘাস খেয়ে আসে নাই, অনেক অনেক দিন ধরে পড়াই পর্যন্ত আসছি, প্রায় 1 যুগের বেশি পড়াচ্ছি। 1 যুগ পড়ানোর পরে আমাদের তো এতটুকু ধারণা হয়েছে যে জীবনে শিখার জন্য না শিখলে ওইটা কোনো লাভ নাই, আমি চান্স পাবেন না, আগে শিখার মতো শিখতে হবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আপনারা কি বললেন যে আই এম জেবা, এখানে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, কি অবজেক্ট, রাইট? আচ্ছা, আপনারা সবাই কি ভয়েস চেঞ্জ নাম শুনছেন? ছোটবেলায় ভয়েস করে আসছেন না? 9, 10, এসএসসি, এইচএসসি সব জায়গায় ভয়েস চেঞ্জ আছে। আচ্ছা, ভয়েস চেঞ্জ করতে হলে যখন আমাকে পরীক্ষা হলে স্যার ভয়েস চেঞ্জ করতে বলে, ওই ভয়েস চেঞ্জ করতে হলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে হয়। আমি যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে না বের করতে পারি তাহলে ওটা কি ভয়েস করা যাবে? অনেক সময় অবজেক্ট থাকে না, তখন স্যার কি বলে, এ না থাকলেও কি করতে হবে, অবজেক্ট ধরে নিতে হবে, বুঝছস? তার মানে অবজেক্ট ইজ মাস্ট, অবজেক্ট বের করতে হবে। ওকে, যদি কোনো বাক্যে, তার মানে কি অবজেক্ট যেহেতু থাকতেই হবে ভয়েস করতে হলে, তার মানে কি আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি, ইফ এনি অবজেক্ট ইন আ সেন্টেন্স ইট মাস্ট টার্ন ইনটু ভয়েস। যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই করা যাবে, ভয়েস করা যাবে। এই কি সত্য? আমরা তো একমত, সবাই একমত তো? ক্লিয়ার এতটুকু যে অবজেক্ট থাকলে অবশ্যই ভয়েস করা যাবে, এটা নিয়ম, একটা বৈজ্ঞানিক থিওরি ক্লিয়ার হয়ে গেল। যেহেতু ভয়েস করতে হলে অবজেক্ট বের করতে হয়, না থাকলেও ধরে নিতে হয়, তাহলে অবজেক্ট অবশ্যই কি আছে, মানে কি ভয়েস করতে হবে, ভয়েস করা যাবে। অর্থাৎ আমরা এই if any object in a sentence it must turn into কি ভয়েস। ওকে, বুঝলেন? আপনারা মানে অনেকদিন পরে, আমি অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, বুঝতে পারছেন? আমিও প্রিপার না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন। যারা অনলাইনে শুনতেছেন, অনেকদিন পরে ক্লাস নিচ্ছি আপনাদের মতো, যেমন পরীক্ষা দিয়ে পরে কি ঘুমাচ্ছেন, খাচ্ছেন, যাচ্ছেন, কোনো চিন্তা ভাবনা নাই, হ্যাভ এ রিল্যাক্স, নট ফর মাইন্ড। তো আমরা কিন্তু এরকম অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, যারা অনলাইনে অফলাইনে সব জায়গায় আছেন, যদি জড়তা হয় বা অনেক মানে মানে বেঁধে যায় তাহলে ছাই নিয়েন। যাক, তো এখানে অনলাইন অফলাইন যত স্টুডেন্ট আছে সবাই আমার অনেক প্রিয়, সবাই আমার অনেক আপন স্টুডেন্ট, আমাদের সবার আপন স্টুডেন্ট সবাই। আমরা সবাইকে হেল্প করি, অনেক হেল্পফুল সবাই। তো আমরা সবাই জন্য কি, আমরা আপনাদেরকে হেল্প করে, আপনারা আমাদেরকে হেল্প করেন, হেল্প করে যেন এই নার্সিং পরিবারটা মানে একটা সত্যিকারের অর্থে এমন কিছু করে যা আমরা কি করতে পারি, এই খুলনা শহরে একটা সুন্দর একটা পরিবেশে সবার মাঝে কি ছড়াতে পারি, যে আমরা এখানে সেবা দিতে আসছি। জাস্ট কি আমরা এমন সেবা দিতে চাই যাতে প্রত্যেকটা ঘরে ঘরে যারা চান্স পাওয়ার জন্য উদ্দেশ্যে সবকিছু ত্যাগ করে, মা বাবা, সংসার না, মা বাবা, তারপরে এই গ্রাম, নিজের সুন্দর গ্রাম, সবকিছু ত্যাগ করে একটা আসনের উদ্দেশ্যে এত কষ্ট করে এই শহরে যারা পড়াশোনা করতে আসে, প্রত্যেকটা
স্টুডেন্টকে যেন এমন ভাবে সেবা দিতে পারি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তার মা বাবা ছোট বোন ছোট ভাই তার দিকে তাকায় আছে, তুমি নার্সিং চান্স পাবা, মিষ্টি খাওয়াবো, অর্জন মিষ্টি খাবে, তুমি তোমার খুশিতে আমরা আত্মহারা হয়ে যাব, যাতে প্রত্যেকটা স্টুডেন্টের স্বপ্ন আশা ভরসা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। তার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন না? অবশ্যই, ইনশাল্লাহ আমরাও দোয়া করি যে এই স্বপ্ন যাতে সবার পূরণ হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি ছিলাম যে একটা কি প্রমাণ হলো যে ইফ এনি অবজেক্ট ইন আ সেন্টেন্স ইট মাস্ট টার্ন ইনটু ভয়েস। যদি অবজেক্ট থাকে তাকে অবশ্যই করা যাবে, ভয়েস করা যাবে। আচ্ছা, তার মানে কি ভয়েস করা যাবে কি যাবে না? যাবে, করেন তো। আই এম জেবা ভয়েস করেন তো। যারা অনলাইনে আছেন আই এম জেবা ভয়েস করেন। না পারলে কিন্তু ক্যামেরা খুলে মারবো। আই এম জেবা। এই যে অবজেক্ট আছে, আপনি নিজে তো বললেন, আপনারা সবাই বললেন যে স্যার এখানে সাবজেক্ট আছে, ভার্ব স্যার কি আছে, অবজেক্ট। যদি একটা বাক্যে অবজেক্ট থাকে তাকে অবশ্যই করা যাবে, ভয়েস করা যাবে। হচ্ছে ভয়েস হচ্ছে, যেবার ট্রাই করতেছে করেন, আপনারাও ট্রাই করেন, অনলাইন যারা আছেন ট্রাই করেন। আই এম জেবা এটাকে ভয়েস করেন, প্যাসিভ ভয়েস করেন এটাকে। হচ্ছে? আচ্ছা, খেয়াল করেন, আই এম জেবা যদি অবজেক্ট হয়, এই ভয়েস কি জেবা, তারপরে কি আনতে হয়, একটা বিভাব আনতে হয়। ভয়েসের নিয়ম কি, একটা বিভাব আনতে হয়, আর ভার্বে কি মেইন ভাবে কি করতে হয়, ভিভিডি করতে হয়, রাইট? যদি সেই নিয়ম হয় তাহলে নিয়ম কি, যে ভয়েস মানে একটা বিভাব আনতে হবে এক্সট্রা, প্লাস কি একটা মেইন ভার্বের ভিতরি, তারপরে বাই দিয়ে সাবজেক্ট। তাহলে কি হয়, জেবা ইজ, জেবা ইজ এম, এম এর ভিতরে কি, হ্যাঁ এম, তাহলে এম বি ভার্ব, তাহলে জেবা ইজ বিন বাই মি, কোনো বাক্য হলো? হয় জীবন লিখবেন, কোনো কথা লিখবেন, জিবা ইজ বিন বাই মি, তার মানে কি ভয়েস হচ্ছে জীবনে। আই এম স্টুডেন্ট ভয়েস করেন তো। আই এম আ স্টুডেন্ট, আই এম এ টিচার ভয়েস করতে পারবেন, জীবনে বলবেন। তার মানে কি এইটা অবজেক্ট, কেমন অবজেক্ট প্রমাণ করেন, অবজেক্ট ভয়েস করতে পারছেন, কেমন অবজেক্টটা সাদা তো প্রশ্ন এখান থেকে করবে, বুঝলেন নাই? ওকে, আর একটা বললাম যে এই জন্য ধৈর্য ধরতে হবে, ক্লাস করতে হবে রেগুলার। ওই যে বললাম না, মাইন্ড সেট করতে হবে, আমি ক্লাস করবো, আমি জানবো বুঝবো, বুঝলেন নাই? সব জানতে পারবেন। আমি ক্লাসে, আমার ক্লাস করছে, আমি ক্লাসকে এমন ভাবে সব শিখাই দিই, আশা করি আপনার আপনার যে মানে অপূর্ণতা, এরপরে কি এরপরে কি, এই কোশ্চেনটা ইনশাল্লাহ কখনো থাকবে না, বুঝলেন নাই? আপনি যা প্রশ্ন করতে পারেন তার 3 গুণ প্রশ্ন আমার ভিতরে করা আছে এবং সেটা আমি অ্যান্সার করি, বুঝলেন নাই? ওকে, তাহলে আমি বললাম হি ওয়াকস ইন দা মর্নিং। আচ্ছা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না না, তাই আপনি কি বলতেন, সত্যি কথা বলবেন, বলেন আপনি কি আছে বলেন, জোরে বলেন, বলেন জোরে বলেন, কি আছে? লজ্জা পাওয়ার কিছু নাই, আপনি শিখতে আসছেন, আপনি শিখাতে আসছেন নাকি? শিখতে আসেন, আই এম জিরো, আমি শিখবো, বলেন ঠিক কি আছে সেন্টেন্সে? হ্যাঁ, কি সাবজেক্ট, জোরে বলেন, এটা বল, জোরে বলেন, আপনি আগে যা ভাবতেন তাই বলেন, ভার্ব, তারপরে কি আছে? অবজেক্ট উজ্জ্ব আছে না, এটাই অবজেক্ট, আর উজ্জ্ব কই? আপনি আগে কি বলতে বলেন, আপনি আমি এই আগের বাক্যটা বুঝানোর আগে আপনি এটা কি বলতেন?
আছে অবজেক্ট বললাম, এটা অবজেক্ট আছেই। আই এম ইন দ্য মর্নিং, হি ওয়াকস ইন দ্য মর্নিং, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভয়েস করেন তো। আপনি যদি এটা অবজেক্ট বলেন তাহলে কেন ভয়েস করতে পারবেন না? ইন দ্য মর্নিং ইজ ওয়াকড বাই মি, মানে সকালে আমি হাঁটাচ্ছি, আমার তো সকাল হাঁটতেছে, তার মানে এটা অবজেক্ট না। শিওর? কারণ কি, আমার তো আমি জাস্ট এতক্ষণে জাস্ট শিখছি। আপনি বলেন তো, একবার একবার নির্দ্বিধায় বলেন, একটু আগে জাস্ট আমি যে বেসিকটা বুঝালাম, এটা প্রমাণ দিলাম, আপনি লাইফে কখনো শুনছেন? শুনছেন? আপনি যদি শুনতেন তাহলে আপনি অবজেক্ট বলতেন জীবনে কখনো? আই এম জেবা, এই জীবনে অবজেক্ট বানাইতেন? বানাইতেন না। তার মানে কি, আপনার শেখা, আপনার কিভাবে শিখতে হবে বুঝতে পারছেন? তাহলে আপনার শেখার সমস্যা ছিল কি ছিল না? 100% সমস্যা ছিল, যে কারণে আপনার কি বেসিক উইক আমার চান্স হয় নাই। চান্স হতে হলে প্রথম শর্ত বেসিক কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে। সেটা ইংলিশ বলেন, বাংলা বলেন, ম্যাথ বলেন, আর কি বিজ্ঞান বলেন, বুঝছেন? ইউ হ্যাভ টু ইমপ্রুভ ফার্স্ট বেসিক। তাহলে ভয় হচ্ছে হচ্ছে না। তার মানে কি, আমরা বাক্য দেখলেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর যদি সাইজ বড় হয় বাক্যের, বাক্যের সাইজ ছোট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাইজ বড়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সট্রা। এক্সট্রা মধ্যে কিছু নাই। এক্সট্রা, হোয়াট ইজ এক্সট্রা? নাম নাই। এক্সট্রা মধ্যে কি কি আছে? কোশ্চেন করছেন কোন স্যারের কাছে? বুঝছেন? ইংলিশ তো শিখতেছেন যে এক যুগ ধরে, ও বললে বলতো এক্সট্রা, এক্সট্রা মধ্যে কিছু নাই। যাই হোক, তো আমরা এক্সট্রা থেকে ফিরে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওই এক্সট্রা থেকে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত কি আমরা অ্যাডমিশনের জন্য কি হয়ে থাকবো? এক্সট্রা হয়ে থাকবো। বুঝেন নাই? আমরা এক্সট্রা মাল, ভাঙড়ি মাল, বুঝেন নাই? তো আমাদের সে কি এক্সট্রা থেকে মেইন স্ট্রিম, মানে কোনটা তারা কি মেইন স্ট্রিম, মেইন স্টুডেন্ট, ওদের ভিতর যাইতে হলে ওই এক্সট্রা থেকে নাম কেটে কোথায় ঢুকতে হবে? মেইন ব্যাচিকে ঢুকতে হবে, মেইন ব্যাচিকে ঢুকতে হবে। ওকে, তাহলে সেন্টেন্স প্যাটার্ন কি ছিল? একটা বাক্য অনেক বড় হতে পারে না, অনেক বড় হতে পারে না, এখান থেকে শুরু করে 3-4 লাইন একটা বাক্য হতে পারে না। ভালো করে খেয়াল করেন, একটা বাক্য এখান থেকে সাবজেক্টে শুরু হলো, এখানে ফুল স্টপ শেষ হলো, 3-4 লাইন হলো একটা সেন্টেন্স। যারা অনলাইনে আছেন ভালো করে খেয়াল করেন, যারা অনলাইনে আছেন শুনেন, যারা এইখান থেকে সাবজেক্ট শুরু হলো কি দিয়ে? সাবজেক্ট দিয়ে কি হলো? শুরু হলো। এই একটা মানে বাক্য হচ্ছে বাক্য মনে করেন এখানে যে থামলো, এত বড় বাক্য, এখানে কি আছে? সাবজেক্ট, অনেকগুলো ভার্ব, অবজেক্ট, তাই আর কিছু নাই। অনেক কিছু বাক্যের ভিতরে আছে। অনেক কিছু যখন আপনি ভাঙতে পারবেন, অনেক কিছু যখন শিখতে পারবেন, তার মানে আপনার বেসিক কি হয়ে গেছে? স্ট্রং হয়ে গেছে। ওই অনেক কিছু, হোয়াট ইজ অনেক কিছু? হোয়াট ইজ অনেক কিছু? সে অনেক কিছু কি? অনেক কিছু কি? কারা কারা? অনেক কিছু কি বলা হয়? কেন বলা হয়? কেন হলো? কেন আসলো? যখন আপনি এই কোশ্চেনের উত্তরগুলো পাবেন, এগুলো যখন নিজে অ্যানালাইসিস করতে পারবেন উইদাউট কি খাতা, মানে এই খাতা ছাড়া যখন নিজের মাথার ভিতরে সুন্দর করে আস্তে আস্তে সেট আপ করে ব্রেনটাকে সুন্দর করে একটা উপহার দিতে পারবেন। এই বেসিক, ইংলিশের বেসিক নে বাবা, তোকে সুন্দর একটা উপহার দিলাম, তুই আমার সম্মানটা রাখিস। যখন ব্রেনটাকে এরকম সুন্দর করে বুঝায় ব্রেনে ঢুকাতে পারবেন, দেন ইউ গেইন, ইউ মাস্ট গেইন, ইউ হ্যাভ টু গেইন। তখন আল্লাহ আপনার পিছন থেকে কি ধাক্কাবে, এই বান্দা তুই এত কষ্ট করে, আমার প্রিয় বান্দা, আমার তোর প্রত্যেকটা কষ্ট আমি লিখে রাখি, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা চেষ্টা আমি লিখে রাখি। আমি আল্লাহ তোর চেষ্টা বিফলে দিব না। পৃথিবীর সবাই দিবে, সমস্যা নাই। তুই 1000 কষ্ট করবি, তোর কষ্টের দাম নাও দিতে পারে। মানুষ পৃথিবীর সব থেকে খারাপ প্রাণী, বেঈমান, জানোয়ারের থেকে খারাপ হয়, পশুর থেকেও খারাপ হয়, পাখির থেকেও খারাপ হয়। পাখি তো 5 মিনিট থাকে একটা ঢালে, মানুষ তাও থাকে না। পৃথিবীর সব থেকে জঘন্য প্রাণী কি? লায়ন না, টাইগার না, মানুষ।
আবার সব থেকে কি মানুষ সব থেকে ফেভারিট, সব থেকে ভালো শ্রেষ্ঠ মানুষ কি? এই মানুষ সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে এই কি? এই মানুষ। এই জন্য আল্লাহ মানুষের প্রত্যেকটা চেষ্টা, প্রত্যেকটা মুহূর্ত অন্য কেউ বেতা এক মিনিটে কি একটা চুরিতে কি করতে পারবে, সব চেষ্টা সবকিছু ব্যর্থ করে দিবে। আল্লাহ আপনার প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা অ্যাটেম্প, প্রত্যেকটা চেষ্টা লিখে রাখে। যখন আপনার চেষ্টার আল্লাহর কাছে সন্তুষ্ট মনে হবে যে না তুমি এটা যোগ্য, আপনার এখানে যে কয়জন আছেন সবাই চান্স হবে? হবে না, এটা বাস্তবতা। আবার কি সবাই চান্স পাবেন না এমন তো না। আল্লাহ যার কাছে মনে হবে না এই তোর পরিশ্রম, তোর চেষ্টা, তোর গুরু চাওয়া, তুমি যে গুরু সংস্পর্শে গেছো, তুমি গুরুকে মান্য করছো, তুমি তোমার গুরুর কথা মতো চলছো, সব বিশ্বাস করছো, আমাকে ডাকছো, তোমার চেষ্টা আমি বৃথা হতে দিব না। বুঝতে পারছি? তোমার চেষ্টা কি বৃথা হবে না। আমি তো আছি, তো ঠেকাবে কে? আমি যেখানে আছি, আমি যখন দায়িত্ব নিলাম, তোরে ঠেকাই কে? বুঝেন নাই? যার অভিভাবক আল্লাহ নিজেই, বুঝেন নাই? যার গাইডিয়ান, যার অভিভাবক আল্লাহ নিজেই, তার ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো সাধ্য আছে? নাই। সো সেই বিশ্বাসটাকে নিজেকে তৈরি করেন। আমরা কি করি? যখন ক্লাস করি প্রত্যেকদিন সুন্দর করে বুঝি, ক্লাস শেষ হয়ে গেলে তখন চলে যায় কোথায়? আবার সেই পিছে। এখানে বাস্তবতা, নিচে কি? এখানে বাস্তবতা আর নিচেই সেই বস্তা পচা মন আবার সে ঘুরে বেড়ায়। সো আপনার যেমন ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, প্লাস বাসায় যেও কি করতে হবে? আপনার সারাদিন পড়তে হবে না, যতটুকু পড়বেন মন দিয়ে ধ্যান দিয়ে পড়াশোনা করতে হবে। বুঝতে পারছেন? আপনি যখন পড়তেছেন পড়েন, গান গাচ্ছেন ইচ্ছা মতো গান ফাটায় গান, সমস্যা নাই। কারণ প্রত্যেকটা জিনিস মানুষের জন্য কি দরকার আছে, তাই না? বিনোদন, হাসি, কান্না, দুঃখ সবকিছু মিলায় মানুষের একটা জীবন। কিন্তু যখন পড়বেন মন দিয়ে পড়বেন। এখন পড়া তো পড়া, যখন আপনি গান মন দিয়ে পড়বেন কি মন দিয়ে, তাই না? যখন ফোনে কথা বলেন ইচ্ছা মতন মন দিয়ে কথা বলেন, পড়বেন কি মন দিয়ে। বুঝতে পারছেন? তখন আমরা কি করবেন? ভালো কিছু করতে পারবেন। ওকে, তাহলে আমরা কি করবো? সেন্টেন্স প্যাটার্ন। এত বড় বাক্য, শুধু ওখানে সাবজেক্ট ভার্ব নাই, অনেক কিছু আছে। ওকে, তো আমরা দেখবো একটা বাক্যে যত বড় হোক, একটা সেন্টেন্স 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 10 লাইন যাই হোক না কেন, আমরা বাক্যের যা কিছু আছে সবকিছু ইনশাল্লাহ বের করতে পারবো। তার জন্য কি লাগবে? সেন্টেন্স প্যাটার্ন। ওকে, কি আছে? প্রথমে কি থাকবে? সাবজেক্ট। অনলাইনে আছেন, এটা হচ্ছে এখন যা লিখতেছি, এটা হচ্ছে সবচেয়ে বুলেট অংশ, এটা মাথায় ঢুকে রাখবেন। আমি লেখার পরে অনলাইনে যারা আছেন, হয়তো বা কেউ শুয়ে আছেন, কেউ বসে আছেন, অথবা কেউ এখন তো গরমের সময় কম্বল তোর কেউ নাই, হয়তো চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, যাই খান না কোনো সমস্যা নাই। এই লাইনটা একেবারে কি করবেন? মানে নিজের মতো করে সুন্দর করে দরকার একটা খাতার সামনে নিয়ে 10 বার লেখেন, লিখে মাথার ভিতরে ঢুকাই ফেলেন। ঠিক আছে? সাবজেক্ট আমার কি থাকবে? ভার্ব থাকবে, ভার্ব। তারপরে কি? অবজেক্ট, অথবা কি থাকবে? কমপ্লিমেন্ট, অথবা কি থাকবে? অ্যাডভার্ব অর কি? অ্যাডভার্বিয়াল। এইটাকে, এটা আছে কি? এই অ্যাডভার্বিয়াল কে মডিফায়ারের একটা পার্ট বলা হয়। কি বলা হয়? মডিফায়ারের পার্টস। জাস্ট মডিফায়ার একটা অংশ বলা হয়, মডিফায়ার পুরোটা না। ঠিক আছে? যাও, তাহলে আমরা সেন্টেন্স মানে কি শিখলাম? যে একটা বাক্য যত বড় হোক না কেন, যত বড় হোক, কি হবে? একটা সেন্টেন্স যত বড় হোক না কেন, সর্বোচ্চ পার্টস থাকবে কয়টা? 5টা। কয়টা? 5টা। প্রথমে কি? সাবজেক্ট, তারপরে কি? ভার্ব। এই ভার্বের পরে পার্ট কয়টা? 3টা। 3টা একটা করে থাকতে পারে, অথবা কি 2টা থাকতে পারে, আবার 3টাই থাকতে পারে।
তাহলে ভার্বের পরে পার্টস কয়টা? তিনটা। একটা থাকতে পারে, তখন বাক্যটা একটু ছোট হয়। যখন দূরে থাকে তখন একটু বড় হয়, যখন তিনটা থাকে বাক্যটা আরো অনেক বড় হয়। তাহলে একটা বাক্যে যত বড় হোক না কেন, একটা সেন্টেন্সের সর্বোচ্চ পার্টস থাকবে কয়টা? থাকবে কয়টা? থাকবে পাঁচটা পার্টস থাকে। নাম্বার ওয়ান, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হলো আমার পুরো সেন্টেন্স প্যাটার্ন। এখন আমার কাজ কি? যত দিন লাগুক না কেন, যতক্ষণ না পর্যন্ত এই পুরো বাক্যের যে অর্নামেন্টস, এগুলো কি বলা হয়? বাক্যের কি একটা অর্নামেন্টস, একটা গহেনা। এই অর্নামেন্টস গুলো কি করতে হবে? প্রত্যেকটা খুলে খুলে ব্যাখ্যা করে করে বুঝতে হবে। যদি আপনি এই প্রত্যেকটা অর্নামেন্টস কে যত্ন করে ভালোবেসে সুন্দর করে একবার বুঝতে পারেন, দেখবেন বাকি গ্রামার গুলো আপনার কি হবে? এত মজা লাগবে, এত ভালো লাগবে, আপনি কল্পনা করতে পারবেন। কারণ কি, আমি প্রত্যেকটা পার্টস বুঝতেছেন, এটার নামে এই, ওটার নামে এই, এইটা এইভাবে আসছে, ওটা এইভাবে আসছে, তখন দেখবেন যে কোনো গ্রামার, প্রত্যেকটা কঠিন গ্রামার আপনার কাছে কি হচ্ছে? একবার সহজ মনে হচ্ছে। আমার এখন কাজ কি? যতক্ষণ না পর্যন্ত এই পাঁচটা পার্টস আমি সুন্দর করে বুঝে বুঝে ক্লিয়ার কনসেপ্ট মাথায় ঢুকাতে না পারবো, ততদিন কি করতে হবে? আমাকে শিখতে হবে। এর পিছনে দরকার আপনি 1 মাস দেন, 1 ক্লাসের পিছনে 1 মাস দেন, সমস্যা নাই। আমার তো সময় আছে, 2 মাস দেন, সমস্যা নাই। তারপরে কি করতে হবে? এটা আমার মতো করে বুঝাতে হবে। আমি স্যার কি গাল ঘোরার টিম, স্যার কি বুঝাইছে, আমি এমন ভাবে শিখছি, আর আমি স্যারকে বুঝাতে পারবো। স্যারের থেকে কি আমি বেটার বুঝাতে পারবো। এই একটা কনফিডেন্স নিয়ে আপনি এই পার্টস গুলো শিখবেন। ঠিক আছে, ওকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল। এটাকে বলা হয় 5 পার্টস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 5 বেসিক। আমাদের ইসলাম কি? ইসলামের খুঁটি কয়টা? ভিত্তি কয়টা? 5টা না? পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ দাঁড়া শিক্ষার উপরে এই 5টা স্তম্ভের উপরে, এই 5টা খুঁটির উপরে। ক্লিয়ার? এই 5টা খুঁটির সিম্পলি বলছেন, আমাদের ইসলামের 5টা ভিত্তি আছে। যার ভিত্তি স্ট্রং, যত শক্ত, সে তত ইমানদার, তত ভালো মানুষ, আল্লাহর কাছে সেই শক্তিকে কি প্রিয় বান্দা। আমাদের মতো খবর করলো না, তাই না? সেই শক্তিকে কি আল্লাহর কাছে কি মূল্যবান, আমাদের মতো এরকম না। সো পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুঁটি কয়টা? এই 5টা খুঁটি। তাহলে আপনি ইংলিশের যে খুঁটি আপনার নাই, আপনি ছাদের উপরে খালি লাফালাফি করেন, একটু ভূমিকম্প আসলে কি হবে? সব শেষ। মানে আমার তলা নাই, আগা নিয়ে দৌড়াচ্ছি। আমরা 10 থেকে 12 বছর ধরে কি করছি? গোড়ার পিছনে খোঁজ নাই, কি করছি? পানি ঢালছি কোথায়? ও আগায়, গাছের আগায় পানি ঢাললে কি ফল পাবেন? পাবেন না তো। স্যার, অনলাইনে যারা আছেন তারা কি কমেন্টসে প্রশ্ন করতে পারবে? দেখতে পাবেন আপনি। আচ্ছা, কোনো কোয়েশ্চেন করলে, যারা অনলাইনে আছেন স্যারকে কমেন্টস করেন। কোনো কোয়েশ্চেন থাকলে স্যার আমাকে ইনফর্ম করবে, আমি ব্ল্যাক বোর্ডে ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল, এই 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 যে অংশ, ভার্বের পর যে অংশ, এই অংশ, এটাকে বলা হয় কি? এটা কি বলা হয়? এটাকে বলা হয় আপনার এই ভার্ব সহ, এই যে 3টা পার্ট, এই 3টা পার্ট সহ কিন্তু, এবং ভার্ব সহ, এটাকে বলা হয় প্রেডিকেট। কি বলা হয়? আর এটাকে বলা হয় সাবজেক্ট। তাহলে বাক্যের মেইন পার্টস কয়টা? 2টা। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা কি বাংলায় বলেন নাই, একটা উদ্দেশ্য, একটা বিধেয়, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। ঠিক আছে, ক্লিয়ার? এবারে এই প্রেডিকেটে কি আছে? ভার্ব আছে, আর এই 3টা পার্টস আছে। আর এই 3টা পার্টস এর ভিতরে এই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল, এইটার আরেক নাম কি? মডিফায়ার। কি বলা হয়? মডিফায়ার। ঠিক আছে, মডিফায়ার একটা অংশ, এটা আরেক নাম কি আছে? মডিফায়ার। ক্লিয়ার? এটা মডিফায়ার একটা অংশ মাত্র। হ্যাঁ, কিন্তু সেন্টেন্স প্যাটার্নে
এইটাকে ভালো করে শিখেন। মডিফাই ক্লাস এখন না, মডিফাই আরো অনেক পরে শিখতে হবে, অনেক মানে অনেক ইম্পর্টেন্ট, সেটা এখন না। এটা এটা যখন মডিফাই করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন? আগে বলছেন বাক্যের পাল্টের ভিতরে, সেন্টেন্স প্যাটার্নের ভিতরে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল খুবই গুরুত্বপূর্ণ পার্টস। এই সেন্টেন্স প্যাটার্নে এই 5টা পার্ট সবথেকে কি ইম্পর্টেন্ট। এই 5টা বেসিক ক্লিয়ার না হলে কখনো সে ভালো কিছু করতে পারবেন না, ইংলিশ শিখতেই পারবেন না। ওকে, আমরা এখন কি করবো, প্রত্যেকটা ধরে ধরে শিখবো। সাবজেক্ট কি, হোয়াট ইজ সাবজেক্ট, ভার্ব কি, ভার্বের ক্যাটাগরি কি, অবজেক্ট কি, অবজেক্ট ক্যাটাগরি কি, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কত প্রকার, কমপ্লিমেন্ট কেন ইউজ করতে হয়, কোথেকে আসলো, অ্যাডভার্বাল কত প্রকার, কিভাবে আসলো, কেন করতে হয়, এই কেন করে করে এই প্রত্যেকটা পার্টস যদি ক্লিয়ার করতে পারেন, দেখবেন মনে হবে এক ক্লাসে ইংলিশ পণ্ডিত হয়ে গেছে। হয় স্বাভাবিক, কিন্তু সেই পণ্ডিত কি থাকবে সেই নিজ পর্যন্ত। হয় যাও, আমরা এখন শিখবো সাবজেক্ট। দেখেন, সাবজেক্ট মানে কি, কর্তা। তার মানে কি যে করে, কর্তা। দেখেন, সাবজেক্ট সম্পর্কে আমি জাস্ট অল্প মানে অল্প একটু কথা বললে আপনারা সব বুঝতে পারবেন। এই কর্তা আবার বিভিন্ন ধরন আছে, কি আছে, বিভিন্ন প্রকার আছে। একটা আছে মুখ্য কর্তা, আর একটা কি গৌণ কর্তা, আর কি প্রযোজ্য কর্তা, আর একটা কি প্রযোজক কর্তা। এই তো আমরা বাংলা শিখছি। মুখ্য মানে কি, একেবারে নিচ থেকে যে করতেছে। গৌণ মানে কি, অনেক সময় কি থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, এখানে কি সাবজেক্ট বোঝা যাচ্ছে, বৃষ্টি মানে বৃষ্টি সাবজেক্ট, বৃষ্টি কাজ করতেছে, তার মানে কি এখানে কি সাবজেক্ট কি আছে, গৌণ আকারে আছে। তখন কি করতে হয়, সাবজেক্ট কি করতে হয়, ধার করতে, লোন করতে হয়। এই জন্য ইংলিশে 2টা সাবজেক্ট লোন করা যায়। কয়টা সাবজেক্ট, যেখানে কোনো সাবজেক্ট আমি আনতে পারি না, সেখানে অবশ্যই 2টা সাবজেক্ট কি থাকতেন। কত সুন্দর ল্যাঙ্গুয়েজ, আমার কোনো ওয়ে নাই, আমার এমন সুন্দর 2টা জিনিস রাখছে ইংলিশ গ্রামারে, যা দিয়ে আমি কি করতে পারি, সুন্দর করে বাক্যটাকে শুরু করতে পারি। যেমন সেটা হলো কি ইট আর কি দেয়ার। এই জন্য এই দেয়ার অথবা হিয়ার, এই দেয়ার এবং হিয়ার কে বলা হয় সুডো সাবজেক্ট। কি বলা হয়, সুডো মানে মিথ্যা, ভুয়া। দেন টোফেলে লেখা সুন্দর করে, টোফেল পড়ছেন ইংলিশে একটা বই টোফেল আছে, ওই টোফেলে লেখা আছে দেয়ার মূলত একটা কি সুডো সাবজেক্ট, ভুয়া সাবজেক্ট। ওকে, হোয়াটএভার, এই সাবজেক্ট মানে কর্তা, এই সাবজেক্ট মুখ্য হতে পারে। গৌণ হলে আমরা কি করি, বিভিন্ন সময় ইট দেয়ার দিয়ে শুরু করি। আবার অনেক সময় কি নিজে কাজ না করে অন্যদের করানো হয়, তাই না, তখন ওই তখন এটাকে বলা হয় কি পজিটিভ ভার্ব। আস্তে শিখতে পারবেন। তো এখন আমাদের এত কিছু জানা দরকার নাই, এখন মেইন লাগবে সাবজেক্ট জিনিসটা কি। সাবজেক্ট হলো কি, ভার্ব মানে, এই সাবজেক্ট বুঝতে হলে আগে বুঝতে ভার্বটা কি। আচ্ছা, ভার্ব মানে কি, ভার্ব মানে কি, পৃথিবীতে যত কাজ আছে, মানে যা দিয়ে কাজ করা বোঝায় সেটা কি ভার্ব। তাহলে ভার্ব মানে কি, কাজ করা। ভার্ব মানে কি, ভার্ব মানে কি করা, কাজ করা। ভার্ব মানে কি করা, কাজ করা। ভার্ব মানে কি, কাজ করা। ভার্ব মানে কি, কাজ করা। ভার্ব মানে কি, কাজ করা। সেই কাজ নিশ্চয় একজন করে, যে কাজ করে সে কি কর্তা বা সাবজেক্ট। যে কাজ করে সে কি সাবজেক্ট। ওকে, তাহলে যে কাজ করে সে কি সাবজেক্ট। এবার দেখেন, এই ভার্বের কাছে, কার কাছে, ভার্বের কাছে, সুন্দর করে নোট করে নেন, ভার্বের কাছে কে বা কারা, অনলি কটা কোশ্চেন, 2টা। ভার্বের কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, ভার্বের কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়। কি পাওয়া যায়, তাহলে ভার্বের কাছে অনলি 2টা কোশ্চেন। এই কোশ্চেন করা শিখতে হবে, কিন্তু অনলি 2টা কোশ্চেন, অনলি 2টা কোশ্চেন। এই কোশ্চেন করা, প্রশ্ন করা শিখতে হবে।
নিষ্পত্তি তো আসছে। অ্যাক্টিভ আছে কেউ? হ্যাঁ কেউ এখানে ছিল নাকি? একজনই করতেছে? বুঝছেন? সবাই ক্লিয়ার? একটু কোশ্চেন গুলো বললেন স্যার? বুঝছেন স্যার? কোশ্চেন আসলে বললেন। আসলে সাবজেক্ট মানে কি? যে কাজ করে। কি তার মানে কি? যে কাজ করে। আচ্ছা, ভার্বের কাছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে তাহলে সাবজেক্ট খুঁজে পাওয়ার জন্য আমার অনলি কোশ্চেন কয়টা? ভার্বের কাছে দুইটা। কে কারা? সাবজেক্ট। কে কারা? সাবজেক্ট। ভার্বের কাছে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে কি পাওয়া যায়? পাওয়া যাবে সাবজেক্ট পাওয়া যাবে। কি যাবে? সাবজেক্ট পাওয়া যাবে। ক্লিয়ার? ঠিকটা জানি না। আচ্ছা, ভার্ব মানে কি? কাজ করা। ভার্ব প্রথম দেখেন, ভার্ব দেখার সঙ্গে সঙ্গে প্রথম মাথায় ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, তাই তো? পজিটিভ ভার্ব, তারপরে কি আছে? ট্রানজিটিভ ভার্ব, তারপরে কি আছে? ইনট্রানজিটিভ ভার্ব, রাইট? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কম্পোজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। ভার্বের শেষ নাই। ভার্বের প্রকারের শেষ আছে? লিঙ্কিং ভার্ব। ভার্বের প্রকারের কোনো শেষ আছে? তা আপনি যখন ভার্ব আপনি শিখতেছেন সেন্টেন্স প্যাটার্ন, মানে একেবারে বেসিক প্রথম অংশ, একবার ইংলিশের শুরু, প্রথম শুরু, তা আপনি এখানে ভার্ব নিয়ে গবেষণা করবেন? নো। যে কোনো একটা বাক্য আপনি পরীক্ষা হলেও যে কোনো একটা বাক্য দেখার সঙ্গে সঙ্গে দেখতে হবে ওই ভার্বটা কাজ করে নাকি ভার্বটি কাজ করে না। ভার্ব দেখতে হবে কি ওই ভার্বটা কি কাজ করে, কি কাজ, কি আমার ভাবটা কি কোনো কাজ করতেছে না কোনো কাজ করতেছে না। ভাবটা কি কাজ করে নাকি কাজ? সিম্পলি দেখেন, আমাদের যার যে কাজ, আমাদের যার যে কাজ, যার যে কাজ যদি সে সঠিকভাবে পালন করে তাহলে সে কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? সে অবশ্যই অ্যাক্টিভ পারসন। যে যার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করতেছে সুন্দরভাবে ভালোভাবে, তাহলে কি সে অ্যাক্টিভ। আর যার যে কাজ, যদি তার সে কাজ ভালোভাবে দায়িত্ব পালন না করে তাহলে কি হবে? সে ইনঅ্যাক্টিভ, সে অ্যাক্টিভ না। রাইট? ওকে, তাহলে ভার্বে কাজ কি? কাজ করা। তা যার কাজ কাজ করা, সে যদি কাজ করে তাহলে কি হবে? অ্যাক্টিভ। যদি কাজ না করে ইনঅ্যাক্টিভ। গুড। তাহলে প্রথমেই আমার ভাব দেখতে হবে যে ভার্ব কি অ্যাক্টিভ নাকি ভার্ব কাজ করে, এই কাজ করে না। আচ্ছা, এবার আগে ভালো, এবার দেখেন, খেয়াল করেন একটু খালি বোঝেন এই পাশে। স্যার দেখেন, এখানে দেখা যাচ্ছে এই যে অবজেক্ট। আচ্ছা বলেন তো অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে কি? কর্ম, তাই না? মানে কি? কর্ম। আরে খাঁটি বাংলা কি? কাজ। সোজা হিসাব কি? কাজ। অবজেক্ট মানে কি? কর্ম বা কাজ। কি কাজ? ভার্ব যে কাজটা করে ওইটা কি? আমি বই পড়ি, পড়া একটা কাজ। কাকে নিয়ে কাজ করতেছি? বইকে নিয়ে না? বইটা কি? আমার কর্ম, কাজ, ওইটা নিয়ে কাজ করতেছি। তাহলে অবজেক্ট মানে আছে কাজ বা কর্ম। ভার্ব যে কাজটা করে সেটা হলো কি? কাজ, মানে কর্ম। সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার তো? তাহলে ভার্ব যে কাজটা করে কাজটাই তো অবজেক্ট। এখন ভালো করে শুনেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা। যে ভার্ব কাজ করে তারই তো কাজ থাকে। যে ভার্ব কোনো কাজই করে না তার কাজ করতে গেলে বুঝেন নাই? যে ভার্ব ইনঅ্যাক্টিভ, কোনো কাজই করে না,
তার কি কোনো অবজেক্ট থাকে? তাহলে আমরা সহজে বলতে পারি যে ভার্বটা কাজ করে শুধুমাত্র তারই অবজেক্ট থাকতে পারে। যে ভার্ব কোনো কাজই করে না তার অবজেক্ট কখনো থাকে না, থাকে না, থাকে না। জেনেছে? যে ভার্ব কোনো কাজই করতে পারে না তা কাজ করতে আসবে সোজা হিসাব। তাহলে ইনঅ্যাক্টিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না, দেয়ার ইজ নো অবজেক্ট। ইনঅ্যাক্টিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না, অবজেক্ট শুধুমাত্র থাকে কি অ্যাক্টিভ ভার্বে। তাহলে আমার প্রথম দেখতে হবে ভার্বটা অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না। যদি অ্যাক্টিভ হয় তখন মাত্র আমার অবজেক্ট থাকতে পারে, ইনঅ্যাক্টিভ হলে থাকবেই না অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখেন এখন প্রশ্ন, স্যার ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ভার্ব কেন চিনবো? আপনি ইনঅ্যাক্টিভ না বলছেন এটা কেন বুঝবেন? রাইট? ইংলিশ দেখছেন? আচ্ছা মনে করেন আপনি অনেকগুলো ফুল দিয়ে সুন্দর করে কি হয়, কি হয়? একটা ফুলের মালা হয় না? অনেকগুলো ফুল দিয়ে কি হয় একটা? ইংলিশ মনে করেন একটার সাথে একটা গাথা, একটার সাথে একটা কি গাথা, একটার সাথে একটা সম্পর্ক। আপনি একটার পরে একটা সব এত সুন্দর করে অর্নামেন্ট করে সাজানো, একটা পরে একটা শিখতে হয়। আপনি একটাভাবে গাছ উঠতে পারবেন না, আবার নামতে পারবেন না। একটা পরে একটা সুন্দর গাছে চলে আসে, একটা পরে একটা সুন্দর করে সাজাই গুছাই যদি শিখতে পারেন, দেখবেন আপনার আলমারি কখন ভরে গেছে টের পাবেন না। খেয়াল করেন। দেখেন আমরা ইনঅ্যাক্টিভ ভার্ব সাধারণত কোনগুলো হয়? ইনঅ্যাক্টিভ ভার্ব মানে কি? যে ভার্ব গুলো কাজ করে, লিখেন না। ইনঅ্যাক্টিভ ভার্ব মানে কি? যে ভার্ব গুলো কোনো কাজ করে না। দেখেন ইংলিশে সাধারণত এই বি ভার্ব আছে, কিছু কি আছে? এই 7টা বিভাগ, বিভাগ পরীক্ষায় আসে। বিভাগ কয়টা? 7টি বিভাগ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিভাগ আছে কয়টা? 7টা। এই 7টা বিভাগ কখনো অ্যাক্টিভ হতে পারে। তাহলে এই 7টা বিভাগ সবসময় কি? এটা অলওয়েজ কি? অলওয়েজ কি? অলওয়েজ কি? সবাই ক্লিয়ার বুঝছেন? তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে বিভাগ গুলো আছে সেই বিভাগ গুলো সব সময় কি হয়? ইনঅ্যাক্টিভ হয়। কি হয়? এবার লেখেন অনলাইনে আছেন, ক্লাস করছেন বা অ্যাটেন্ড করতে পারছেন, অনেকে পারেন নাই, নেক্সট হয়তো বা করবেন, নেক্সট এটাও করবেন শিওর। এখানে এক টান মারবেন, ওখানে এক টান মারবেন, 5 মিনিট পরে একটু শুনবেন, 10 মিনিট পরে একটু শুনবেন। ওটা আসলে কখনো শিখার মতো হয় না, শিখা যায় না আসলে। তারপরেও শিখা যাক আর না যাক একটা আগ্রহ তৈরি হয় যে না আমি ক্লাসটা পার্টিসিপেট করছি, কিছুটা অংশ হলেও তো দেখছি। ওই কিছুটা অংশ হয়তো বা আপনার জন্য একটা প্লেসমেন্ট হতে পারে, আপনাকে নতুন করে স্বপ্ন দেখাতে পারে, নতুন করে ভালো কিছু করার যে আগ্রহ, একটা বাসনা তৈরি করতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। অনলাইনে আছেন, এখন না হলেও যারা নেক্সট ক্লাস করবেন বা ক্লাসটা দেখবেন, অবশ্যই কোয়েশ্চেন করে রাখবেন কমেন্টসে, তার অ্যান্সার ইনশাল্লাহ পাবেন। বিভাগ কয়টা? 7টা। বিভাগ কয়টা? 7টা। এই 7টা সবসময় কি ইনঅ্যাক্টিভ। তাহলে জানতে হবে কোন সেই 7টা জিনিস যা সবসময় কি হয়? প্রত্যেকটা ভার্বের ফর্ম কয়টা? 4টা। কয়টা ফর্ম? 4টা। কি কি বলেন তো? হ্যাঁ, আমরা কি শিখছি? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। 3টা না, আরেকটা কই? দেখেন যারা আমার ক্লাস করছেন তারা 4টা বলবে, আপনি 3টা বলবেন, কারণ কি আপনি ওই যে জাস্ট অ্যাজ ইউজুয়াল যে পড়াটা ওইটা পড়ছেন। কিন্তু ভার্বের ফর্ম কয়টা বলো তো? 4টা। আচ্ছা আমি সিম্পলি ভাবেন, আমি সেখানে যেতে চাই, ইংলিশ কি? আমি সেখানে যেতে চাই, ইংলিশ কি? আই ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু কি? আই ওয়ান্ট টু কি? গো। আমি সেখানে যেতে চাই, ইংলিশ কি? আই ওয়ান্ট টু কি? গো। রাইট?
আচ্ছা, এই গোটা কি প্রেজেন্ট ফর্ম, গোস কি এটা প্রেজেন্ট ফর্ম। আপনার মতে গো প্রেজেন্ট ফর্ম, আপনি বলছেন কি গো কি প্রেজেন্ট ফর্ম, গোস কি, গোস কি প্রেজেন্ট ফর্ম, রাইট? এটা বুঝছেন তো? আপনি বলছেন যে গো প্রেজেন্ট ফর্ম, গো কি গো প্রেজেন্ট ফর্ম ভি1, গোজো কি ভি1, রাইট? প্রেজেন্ট ফর্ম দুটো যদি সেম হয় এখানে গোস দিলে সমস্যা কি? ভুল হবে? আই ওয়ান্ট টু গোস, ভুল না, ভুল না, ইয়া ভুল। তাহলে কেন ভুল বললেন? আপনি বলছেন গো ভি1, গোজো ভি1, তাহলে আই ওয়ান্ট টু গোস বললে গো দিব, সমস্যা কি? অথবা আই ওয়ান্ট টু গো না জানি গোস দিব, বুঝছে না? আমার দেখছেন ইংলিশ এমন একটা জিনিস, আপনি পারেন আর না পারেন, কেউ যদি ভুল ভাল লিখে ধরতে পারবেন। আপনি রিক্সাওয়ালার সামনে যদি ভুল ভাল ইংলিশ করেন, ওই রিক্সাওয়ালা কবে আলাদা ভালো ভুল বলছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। এবার দেখেন এই যে টু, এই টু কে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? টু। এই অনেক ছাড়া লেখে এই টু প্লাস ভি1 মানে ইনফিনিটিভ। নো, এটা ভুল। টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি ফর্ম? বেস। এবার দেখেন আমাদের যখন বাংলা ভাষা শিখছি, বাংলায় কিছু মৌলিক শব্দ আছে না, যাকে ভাঙ্গা যায় না, কিছু করা যায় না, সেটা হলো কি মৌলিক। যেমন হাত, হাত কি ভাঙ্গা যায়? হাত ভাঙলে কি হয়? হা হয়। শব্দ থাকলো হাতকে হাতল করা যায়, হাতকে হাতি করা যায়। গোলাপ মৌলিক শব্দ, নাক মৌলিক শব্দ, মা মৌলিক শব্দ, এটাকে ভাঙা যায়? ভাঙা যায় না। এই বেস ফর্ম মানে আছে মৌলিক। মৌলিক মানে কি? যে শব্দটা উৎপত্তি হয়েছে ওইটা আছে কি মৌলিক, যেখান থেকে উৎপত্তি হয়েছে। এবার দেখেন এই গো আসছে সেই বেস ফর্ম, মৌলিক মাদার ফর্ম। এই গোদ থেকে কি হয়েছে? গোল হয়েছে। গোদ থেকে গোয়িং হয়েছে। গোদ থেকে ওয়েন্ট হয়েছে। গোদ থেকে গন হয়েছে। মাদার ফর্ম আছে কি গো, এর কোনো চেঞ্জ করা যাবে না। সো বেস ফর্মের সঙ্গে এস, ইএস, ইডি, টি কোনো কিছু যোগ করা যায় না। অর্থাৎ বেস ফর্মকে কখনো পরিবর্তন করা যায় না। এবার স্যার ক্লিয়ার আছে? এইটা হচ্ছে বেস ফর্ম। ডু বেস ফর্ম, ডাজ বেস ফর্ম না, বি অন প্রেজেন্ট ফর্ম। ওকে, এই জন্য আই ওয়ান্ট টু কি আই ওয়ান্ট টু গো, গোজ হয় না, কারণ টুর পরে ভার্বের বেস, বেসিক, উৎপত্তি, কোত্থেকে উৎপত্তি হয়েছে, ওর বংশ পরিচয় কি, ওটাই বসে। ওকে, এবার দেখেন এই বিভাগ কয়টা আছে? 7টা। আমরা কি শিখলাম? যে প্রত্যেকটা ভার্বের ফর্ম কয়টা? একটা হলো যেখান থেকে জন্মস্থান মৌলিক, ওইটা আছে কি বেস ফর্ম। তাহলে একটা হলো সংক্ষেপ লিখলাম, হ্যাঁ, একটা হলো ভার্বের কি বেস ফর্ম, সংক্ষেপ কি দিব? ভিবি। তারপরে প্রেজেন্ট ফর্ম মানে ভি অন। তারপরে কি দিব? পাস্ট ফর্ম মানে ভি টু। তারপরে কি দিব? পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি। আচ্ছা, ওকে। এবার দেখেন এই যে বি ভার্ব আছে না, এই বি আছে সকল ভার্বে কি, সকল বি ভার্বের বেস ফর্ম বি নিজে। আমি একজন ডাক্তার হতে চাই, আমি একজন নার্স হতে চাই। আই ওয়ান্ট টু ইজ এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। এই তো, তাহলে টুর পরে যদি ভিয়ন বসে, বি ভাবে ভিয়ন কি আমি জান, আই ওয়ান্ট টু এম এ ডক্টর, আই ওয়ান্ট টু এম এ নার্স বলেন না কেন? কারণ কি বেস ফর্ম, টুর পরে ভার্বের বেস ফর্ম বলবে, বি ভার্বের বেস ফর্ম বি নিজে। ওকে, আর ভিয়ন কি এম, ইজ আর আছে আর, এই তিনটা হলো বি ভার্বের কি ফর্ম। আর লিখেন না, আগে মাথায় ঢুকান, আমি লিখার টাইম দিব। তাহলে ভিয়ন হলো ভার্বের বেস ফর্ম, বি ভার্বের বেস ফর্ম বি নিজে। এর ভিয়ন কি এম, ইজ আর, এর ভি টু হচ্ছে ওয়াজ আর আছে ওয়্যার। আর এর ভিতরে কি? ভিতরে আছে বিন। কি হবে? বিন। ভিতরে কি? বিন। এখন যদি প্রশ্ন হয় স্যার আমার ভিতরে কি? বিন। ইজের ভিতরে কি? বিন। আর এর ভিতরে কি? যেটাও বিন। ওয়াজের কি? বিন। ওয়্যার বিন। ক্লিয়ার? সবগুলো ভিতরে বিন। 7টা হয়েছে না? 1
2 3 4 5 6 7, এই 7টাকে বলা হয় বেস বিভব। এই 7টা কখনো অ্যাক্টিভ হতে পারে না, সবসময় ইনঅ্যাক্টিভ। আর ইনঅ্যাক্টিভ মানে এই ভার্বের পরে কখনো অবজেক্ট বসে না, বসে না, বসে না। তার মানে আই অ্যাম এ স্টুডেন্ট, কেন আছে না, মানে কি ইনঅ্যাক্টিভ, অবজেক্ট না। হি ইজ এ টিচার, হি আছে না, অবজেক্ট না। ক্লিয়ার? ওকে, এবার লেখেন। তারা অনলাইনে আছে, এবার লেখেন। হ্যাঁ, সুন্দর করে নোট করবেন এভাবে। যারা অনলাইনে আছেন একটু ধৈর্য ধরে একটু একটু চেষ্টা করেন, দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ। আর খুব বেশি কষ্ট করতে হবে না। আমরা আজকে মোটামুটি একটু বেসিকটা একটু স্ট্রং করে আমরা নেক্সট ক্লাসে বেসিক থেকে আবারও অনেক সুন্দর করে শুরু করব। যেহেতু আজকে প্রথম ক্লাস, সবার একটু মানে জানতে ইচ্ছা করবে যে আসলে কেমন ভাবে পড়বো, কিভাবে কি করবো, কিভাবে সিলেবাস পূরণ করবো। ফার্স্ট আমি বলে দিয়েছি যে এই জন্য একটু আমরা গভীর মানে বেশি আলোচনা করতে পারলাম না, কিন্তু প্রথম থেকে দেখেন আমি কিন্তু সব বলে দিয়েছি যে কি কি আসবে, কোথায় কোথায় আমাদের বেশি মানে ইম্পোজ করতে হবে, কোথায় কোথায় বেশি ফোকাস করতে হবে, সব কিন্তু প্রথমে বলে দিয়েছি। ওই অনুযায়ী আপনি বাসায় বাসায় আমাদের নার্সিং যে বইটা আছে ওটা থেকে আপাতত প্র্যাকটিস করেন, আর খুব শীঘ্রই চলে আসেন। দেখেন অনলাইন আর অফলাইন অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। পড়াশোনার ক্ষেত্রে আপনি বুঝার ক্ষেত্রে আল্লাহ এত সুন্দর করে এই চোখটা দিছে কি উদয় ডিসপ্লে দেখার জন্য না মানুষের মুখ দেখার জন্য? মানে মানুষের শুধু মুখ না, এই যে মানুষের আপনি বাস্তবে যখন আপনার চোখের সামনে ছাদ থাকবে, চোখের সামনে একটা অন্যরকম অনুভূতি, সব ফিলিংস গুলো যখন কাজে লাগবে তখনই আপনার মাথার ভিতরে সে কাজ করবে। আপনি অনলাইনে বসছেন, আপনি এখন কপি করছেন, ঠ্যাং তুলে অন্য কি করতেছেন আল্লাহ জানে, আপনি ক্লাসে করতেছেন, কিন্তু ওই যে অ্যাটেন্ডেন্স ওটা কিন্তু আসে না। এই জন্য আপনারা ক্লাসে চলে আসেন। যদি অনলাইনে সব হতো তাহলে এই সরকার কোন দেশ হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে স্কুল কলেজ বানাইতো, বলতো সব অনলাইনে হবে, এত খরচ দরকার কি, সব অনলাইনে হোক। যাই হোক, সো অনলাইন অফলাইন অনেক পার্থক্য আছে। আপনারা অফলাইনে চলে আসেন, এখানে সব ছাড়রা দেখেন কত পরীক্ষার পর থেকেই এত সুন্দর করে, এত কষ্ট করে, এত মানে আয়োজন করে কেউ এখনো শুরু করছে কিনা আমার জানা নাই। কারণ আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিত বা নিয়েছি তো, জানাশোনা আছে তো, এখন নিতে পারি না কারণ আমি একটা চাকরি করি, একটা চাকর ছোট, আর চাকররা কখনো একটু আবদ্ধ থাকে, ঠিক আছে? এই জন্য আপনারা যারা ক্লাস করতে চান অফলাইনে চলে আসেন, সময় কিন্তু বেশি নাই। কেমনে চলে যাবে টেরি পাবেন না, মানে কেমনে যে আপনি শুরু করছেন না দেখবেন শেষ হয়ে গেছে, এই জাস্ট কয়েক মাস পরে দেখবেন সেকেন্ডের আমার শুরু হয়ে গেছে। একটা বছর আপনি মানে চলে যাবে পানির মতন, আপনি টের পাবেন না, এটাই বাস্তবতা। যখন লাস্টে 2-3 মাস থাকবে বা এটা অ্যাডমিশন, এসএসসি পরীক্ষা না, 2-3 মাস কাঁচা মেরে রাখবেন, প্লাস হয়ে যাবে। এখানে প্লাস পাওয়ার প্রশ্ন না, এখানে গোল্ডেন প্লাস পাওয়ার প্রশ্ন না, এখানে আপনার জীবনের প্রশ্ন, এটা আপনার জীবনের প্রশ্ন, এটা আপনার সারা জীবনের লাইফটাকে সেটেল করবে। আপনি লাইফটাকে কিভাবে সাজাবেন তা ডিপেন্ডস করবে জাস্ট অনলি এই 6-7 মাস কষ্ট করার জন্য। এই 6-7 মাস কষ্ট করবেন, সারা জীবন তার ফল ভোগ করবেন, লাইফটা ব্রাইট হয়ে যাবে, ভালো জায়গায় যাবেন। যা 6-7 মাসের কষ্ট, আপনি 60 বছর বাঁচেন, 70 বছর বাঁচেন, 80 বছর বাঁচেন না কেন, এই 6-7 মাস কষ্টের ফল আপনি সেই 70 বছর 80 বছর আপনি, আপনার হাজবেন্ড, আপনার বাচ্চা কাচ্চা, সন্তান, নাতি পুত্রী সবাই ফল ভোগ করবে জাস্ট ফর এই 6 মান্থস। এই 6 মাস আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে। এই 6 মাস আপনি কি পাতালে থাকবেন নাকি আকাশে যাবেন, আপনার লাইফ কি অন্ধকারে থাকবে নাকি লাইফটা আলোতে আনবেন, ডিপেন্ডস করে জাস্ট অনলি 6টা মাস। এই 6টা মাস কষ্ট করেন, চেষ্টা করেন, আল্লাহ কখনো চেষ্টা বৃথা হতে দেয় না, 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 না। আমি নিজেই প্রমাণ, এক সময় চাকরি পাইতাম না, দৌড়াইছি, ইচ্ছা মতো দৌড়াইছি,
এই ঢাকা ঢাকা করতে করতে লাইফটা ভিড়া হয়ে গেছিল। এই সাররা সাক্ষী, এই কোচিং এর সবাই সাক্ষী। এক মাঝে চাকরি পেয়েছি 4টা। হয়েছি 4টা। কারণ কি, ওই যে আমি কোন এক সরকারের আমলে ভাইবা দিচ্ছি, 10-12 ভাইবা দিচ্ছি, চাকরি পাই নাই। কারণ কি, ভাই মেধার মূল্যায়ন হচ্ছে না। তবে আল্লাহ কিন্তু লিখে রাখছে, আল্লাহ বলতেছি, আল্লাহ কিন্তু লিখে রাখছে যে আমার কোন বান্দা কতটুকু কষ্ট করছে। আমি সাক্ষী। তুমি ধৈর্য ধরো, আমি অপেক্ষায় আছি, সময় হলে আমি দিয়ে দিব। দেখেন, এক সরকার চলে গেছে, আরেক সরকার আসছে। দেখেন, আমাদের মতো আমার ভাই বন্ধুরা যারা কষ্ট ছিল, সবাই আল্লাহর মধ্যে সবাই চাকরি হয়ে গেছে, সবাই চাকরি হয়ে গেছে। একটা সিঙ্গেল পার্সন বাদ নাই। ভাবতে অবাক হবেন, এখন সিঙ্গেল পার্সন খুঁজতে হয় চার্জ দিয়ে। আমাদের মধ্যে চাকরি পাইনি কিনা রে? আর আগে খুঁজতে হতো কি, চাকরি পাইছে কেটা, খোঁজ আমাকে তো চাকরি পাইছে কেটা। এখন খুঁজতে হয় চাকরি পাইনি কিনা। তো ধৈর্য ধরেন, কষ্ট পরিশ্রম করেন, আপনি ধরে ধরেন, আল্লাহ আপনার ফল দিবেই, দেবেই, মাস্ট। কখনো দিতে হয় না। এটা আল্লাহর বিচার ভাই, এটা ডোনাল্ড ট্রাম্পের বিচার না, শেখ হাসিনার বিচার না। সকালে একটা, বিকালে একটা, রাত্রে একটা, ঠিক আছে? এটা আল্লাহর বিচার। যাক, তো আমরা এখন কি করব? বিভাগ 7টা সবাই মাথায় ঢুকছে তো? কনসেপ্ট সবার ক্লিয়ার? শিওর তো? আর ভুলবেন না তো? ভুললেও দেখেন, বারবার ভুলবেন, সমস্যা নাই, কিন্তু ক্লাসে আসবেন। আপনি বারবার বলেন, এটা আপনার ব্যর্থতা না। আপনার ব্যর্থতা কি আপনি ক্লাসে আসেন না, আপনি অ্যাবসেন্ট থাকেন, স্যারের কথা শুনেন না, এইটা আপনার ব্যর্থতা। এটাও কিন্তু আল্লাহ দেখে যে আপনি কি করতেছেন, আপনি কতটুকু আগ্রহ, কতটুকু নিয়ত ভালো আছে আপনার। সো ক্লাসে আসবেন, এই সেম কথা আপনি ভুলে যাবেন। কতবার ক্লাসে আলোচনা হবে আপনি ভাবতে পারবেন না। 6 মাসে কমপক্ষে শুধু এই টপিকটা 60 বার শুনবেন। টপিক কয়বার? 60 বার। চ্যালেঞ্জ করলাম, লিখে রাখতে পারেন। স্যার আজকে আপনি 3 বার বলেছেন, এরকম 60 বার আমি বলবো, চ্যালেঞ্জ করলাম। যদি আপনি 60 বার না করাতে পারি, ওই যখন এক পরীক্ষার আগে আমার কাছ থেকে 5 গুণ চকলেট খাবেন। 300 পিস একজনের, 500 জন্য 5-30, একজনের 300 পিস চকলেট বরাদ্দ, যদি 60 বার না পড়ে আমি এটা। আমি 60 বার বেশি করাবো, সমস্যা নেই। আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে আমরা কি শিখলাম? যে বি ভার্বের কোনো অবজেক্ট থাকে না। অবজেক্ট থাকতে হলে অবশ্যই কি থাকে। ওকে, আমরা দুটো এক্সাম্পল শিখি। হ্যাঁ, আমি বললাম কি যে মাশরাফি প্লেস ক্রিকেট। আমি বললাম মাশরাফি ইজ এ ক্রিকেটার। দেখেন তো, এই যে প্লেস ভার্বটা, এইভাবেই কাজ করে। পেলে মানে খেলা করা, তাহলে খেলা করাটা কাজ। যেহেতু এই ভাবটা কাজ করে, এই ভাবটা কি একটা ইনঅ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ ভার্বের অবজেক্ট অবশ্যই থাকবে, নাও থাকতে পারে, কিন্তু থাকবে। থাকলে যদি অবজেক্ট থাকে, শুধুমাত্র কি অ্যাক্টিভ ভার্বে থাকবে। তাহলে ভার্বটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে মনে করতে হবে কি, দেখি আর আগে দেখতে হবে অবজেক্ট আছে কি না, তারপর হিসাব করে। তাহলে যদি ভার্বটা অ্যাক্টিভ হয়, তাহলে কি, তাহলে ওই পরের 5টা হয় অবজেক্ট হবে, তাহলে কি অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল, কমপ্লিট হবেই না। কারণ কি, ইনঅ্যাক্টিভ ভার্বের কখনো কমপ্লিমেন্ট হয় না। মনে থাকবে, সরি, ইনঅ্যাক্টিভ ভার্বে কখনো কি হয় না, অবজেক্ট হয় না। ইনঅ্যাক্টিভ ভার্বে কখনো অবজেক্ট হয় না। তাহলে কি থাকে, এই যে এই প্যাটার্ন রাখতে হবে মাথায়। দেখেন, এই প্যাটার্ন সবসময় মাথায় রাখতে হবে। কি বলছি? সাবজেক্ট, তারপর কি ভার্ব, তারপর কি অবজেক্ট, তারপর কি কমপ্লিমেন্ট, তারপর কি অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল। যদি ভার্বটা অ্যাক্টিভ হয়, কি হয়? যদি ভার্বটা অ্যাক্টিভ হয়, তাহলে কি ওর হয় অবজেক্ট থাকবে, তাহলে কি কমপ্লিমেন্ট থাকবে না। যদি ভার্বটা ইনঅ্যাক্টিভ হয়, তাহলে কি হবে? অবজেক্ট হবে না, হয় কমপ্লিমেন্ট থাকবে। বুঝলেন নাই? কথাটা বুঝতে গেছে?
যদি ভাবটা ইনঅ্যাক্টিভ হয়, তাই ইনঅ্যাক্টিভ ভার্বের তো কোনো কাজই নাই, তো অবজেক্ট কোথেকে আসবে? তাহলে ইনঅ্যাক্টিভ ভার্বের কখনো অবজেক্ট হয় না, কি হয়? হয় কমপ্লিমেন্ট। কি হয়েছে? এই প্লেস মানে এই কাজ করা, এই ভার্বটা খেলা করা কাজ না, তাহলে এই ভার্বের কি থাকবে? হয় অবজেক্ট থাকবে, তা না হলে অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট হবে না, থাকবে না। কারণ কি, যে ভার্ব কাজ করে তার তো কমপ্লিমেন্ট কি থাকবে না, হয় অবজেক্ট তা না হলে কি। ওকে, দেখেন মাস্ট বি প্লেস ক্রিকেট, তাহলে খেলে, কি খেলে? উত্তর পাইছেন? ওই যে ভার্বের কাছে কি বা সরি কে বা কারা দিয়ে কি প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট। তাহলে কে খেলে, মাস্ট বি সাবজেক্ট। ওকে, আর অবজেক্টে আমি এখনো লিখে নাই কি কি প্রশ্ন করতে পারি, তাই না? ভার্বের কাছে অনলি 4টা কোশ্চেন করলে সাবজেক্ট আর অবজেক্ট পাওয়া যায়। যদি ভার্বের কাছে প্রশ্ন করেন কে বা কারা, তাহলে কি পাওয়া যায়? সাবজেক্ট। যদি ভার্বের কাছে প্রশ্ন করা হয় কি বা কাকে, কি বা কাকে, তাহলে কি? অবজেক্ট। কে কারা সাবজেক্ট, কি কাকে অবজেক্ট। ওটা পরে লিখুন, এখন না, যখন অবজেক্ট করে, তখন আমি অবজেক্ট আলোচনা করবো তখন লিখে দিব। ভার্বের কাছে কে কারা কোশ্চেন করে শিখতে হবে, কিন্তু অনেক সময় কোশ্চেন করতে বুঝি না, অনলি 2টা কোশ্চেন থাকবে না, কে কারা সাবজেক্ট, কি কাকে অবজেক্ট, কে কারা সাবজেক্ট, কি কাকে অবজেক্ট। গুড। ওকে, দেখেন তো সিম্পলি প্লেস খেলা করে, কে খেলে? মাশরাফি। সাবজেক্ট, কি খেলে? ক্রিকেট। অবজেক্ট। এবার দেখেন এখানে দেখেন সব থেকে মেইন বেসিক, এখন একটা মেইন বেসিক হবে অবজেক্ট। চিরন্তন সত্য, অবজেক্ট সবসময় কি হয়? হয় নাউন, তা নাহলে কি প্রোনাউন থাকবে। তাহলে যদি আমার পার্স স্পিচ বলতে বলে, যে বললো স্যার বলেন তো, এই আন্ডারলাইন করে বললো ক্রিকেট, এখানে হোয়াট, এখানে ক্রিকেট ইজ হোয়াট পার্টস অফ স্পিচ, এখানে ক্রিকেটটা কোন পার্টস অফ স্পিচ আসতে পারে না? বললো মাস্ট প্লেস ক্রিকেট, হিয়ার ক্রিকেট ইজ হোয়াট পার্টস অফ স্পিচ, মানে অবজেক্ট না। আর অবজেক্ট মানে কি? হয় নাউন নাহলে প্রোনাউন। আমি যদি ক্রিকেট কি নিজেই বোঝেন কি কোন জায়গায় আছে, আপনি এর পজিশন জানেন না, কেমনে বুঝবেন? তার মানে অবজেক্ট আর অবজেক্ট মানে নাউন না প্রোনাউন। তাহলে কি হবে অ্যান্সার? কি হয়েছে? ওকে, 2 নম্বর বেসিক, 3 নম্বর বেসিক খেলবেন সাবজেক্ট। সাবজেক্ট অলওয়েজ কি? নাউন প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া সাবজেক্ট হতে পারে না। তাহলে মাস্টার কি? নাউন। এখানে মাস্টারের মধ্যে যেই থাকে সে কি? নাউন। আমি বললাম কি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, কি বললাম? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং দিয়ে ভার্ব আছে না, কিন্তু কি হবে এটা? নাউন। কারণ কি সাবজেক্টের জায়গা, এই সাবজেক্টের জায়গা অবজেক্টের জায়গা কার রেজিস্ট্রি করা? নাউনের কি করা? রেজিস্ট্রি করা। ঠিক আছে, আমরা যখন নাউনের পজিশন শিখবো তখন আরো সুন্দর করে বুঝাই দিব। তখন কি শিখবো? নাউনের এগুলো যে কত ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারবেন না। আর এই ইম্পর্টেন্ট জায়গাগুলো এটা সব অর্নামেন্ট, তখনই বুঝবেন যখন ইংলিশটা পড়ে মজা পাবেন। নেক্সট এখন ক্লিয়ার মনে হচ্ছে না যে কেন নাউন হয় অবজেক্ট? কারণ কি আপনি অবজেক্ট সাবজেক্ট খুঁজে বের করতে পারেন। লিখি পরে সব লিখতে পারবেন, সমস্যা নেই, মাথায় ঢুকান। আচ্ছা, কতক্ষণ রানিং করবো? হ্যাঁ, এই যে এদের তো কষ্ট হবে। আচ্ছা খেয়াল করেন 2 নম্বর মাশরাফি ইজ এ ক্রিকেটার। এই যে ইজ কি ভার্ব? বি ভার্ব যদি থাকে অবজেক্টের চিন্তা মাথার থেকে কি বাদ। বি ভার্ব আছে মানে ওই বাক্যে অবজেক্ট নাই, শিওর। হয় কমপ্লিমেন্ট তা না হলে অ্যাডভার্ব। এবার দেখেন কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট কি? ওকে, এই তার আগে এই বাক্যটা মাথায় রাখবেন যে এটা আমি এখন পড়াচ্ছি না, হ্যাঁ, আমরা আগে অবজেক্টের কমপ্লিমেন্ট শিখে আসি, রাইট? এই বাক্যটা লিখে রাখেন, হ্যাঁ, আমরা আরো এক্সাম্পল করবো, ঠিক আছে? তাহলে আমরা সাবজেক্ট ভার্ব সম্পর্কে ক্লিয়ার, মানে মোটামুটি কনসেপ্ট পাইছেন না? বেসিকটা পাইছেন না? পাইছেন?
পাইছেন? এবার দেখেন, এখন আমরা শিখবো অবজেক্ট সম্পর্কে। আচ্ছা, অবজেক্ট মানে কি? কাজ, বাকি কর্ম। এবার দেখেন, ভার্বের কাছে, ভার্বের কাছে ওদের অনলাইনে আছেন, নোট করে নেন। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কে কারা কি? সাবজেক্ট। কি কাকে? অবজেক্ট। কে কারা? সাবজেক্ট। কি কাকে? তবে হ্যাঁ, একটু এইটা একটু, এই প্যাসেজটা একটু ক্লিয়ার করি তারপরে। বাজাই দেয় না ভালো করে না। ধরছে এটা মোটামুটি একটু ফিনিশিং দিয়ে তারপরে। আচ্ছা, তাহলে ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট। কি পাওয়া যায়? খেয়াল করেন, সবাই বুঝতে পারছেন? এবার দেখেন, এই অবজেক্ট কয় প্রকার? খুবই বেসিক, খুবই ইম্পর্টেন্ট। কয় প্রকার অবজেক্ট? অবজেক্ট দুই প্রকার। কয় প্রকার? তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট কয় প্রকার আছে? দুই প্রকার। কয় প্রকার আছে? দুই প্রকার। একটা আছে কি? ডিরেক্ট অবজেক্ট, আরটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট মানে কি? বস্তুবাচক, আরটা কি? ব্যক্তি। মানে একটা আছে মানুষ, আর একটা কি? অমানুষ। মানে ইনডিরেক্টটা কি? মানুষ, আর ইনডিরেক্টটা অমানুষ, মানে বস্তুবাচক। ঠিক আছে? তাহলে অবজেক্ট কয় প্রকার? ঠিক আছে, সবাই লিখছেন? লিখে নেন। তাহলে অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ডিরেক্ট অবজেক্ট, আর হলো ইনডিরেক্ট অবজেক্ট। আপনি যদি সেন্টেন্স প্যাটার্ন সুন্দর করে বুঝতে পারেন, মনের দ্বারা একবার ঢুকাতে পারেন, আপনি ইংলিশে অনেক বড় বাক্য আপনি যেভাবে লিখে আসতে পারবেন। আমার কাছে প্যাটার্ন আছে, আপনি সব সুন্দর করে লিখে আসবেন। কোন বড় বাক্য আপনার কাছে বাক্য মনে হবে না। এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড রাইটিং। আপনার ইংলিশে প্রত্যেকটা গ্রামারের বেসিক স্ট্রং হবে, প্লাস আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এত মজা পাবেন কল্পনা করতে পারবেন না। এটা আজকে আমি দেখাতে পারতেছি না সময় কবরে। আমি এই অবজেক্ট দিয়ে দেখেন 3 লাইনের একটা বাক্য করে দিতে পারবো বাংলায়, অনেক বড় বাক্য। বুঝতে পারছেন? জাস্ট অবজেক্টিভ জ্ঞান দিয়ে। ওকে, এবার দেখেন আমরা শিখবো, এবার দেখেন ফরম্যাট অফ অবজেক্ট। ফরম্যাট, হ্যাঁ, ফরম্যাট দুটো ফরম্যাট আছে। দেখেন একটা বাক্যে, আচ্ছা বলুন তো, একটা বাক্যে সর্বোচ্চ অবজেক্ট থাকতে পারে কয়টা? কয়টা? হ্যাঁ, অনেক থাকতে পারে। আচ্ছা, অবজেক্ট সর্বোচ্চ দুইটা, তাই না? পৃথিবীতে অবজেক্ট আছে বললে সর্বোচ্চ কয়টা? তখন কেমন থাকবে বলেন? সম্ভাবনা আছে? অন্য কোথাও কোনো সম্ভাবনা, কোনো ওয়ে কি আছে? নাই তো। কারণ পৃথিবীতে সর্বোচ্চ অবজেক্ট কয়টা? অবজেক্ট তো দুই প্রকার। একটা বাক্য যত বড় হোক, অবজেক্ট থাকবে সর্বোচ্চ কয়টা? এখন দুইটা অবজেক্ট, আমি বাক্য ভাঙতেছি, ভাঙার পরে আমি পর পর দুইটা অবজেক্ট পাইলাম। এই দেখা গেলেন এই দুইটা অবজেক্ট, এই জন্য তো প্রশ্ন কয়টা? দুইটা। কে দিয়ে প্রশ্ন, কি দিয়ে প্রশ্ন করলো? কি ডিরেক্ট অবজেক্ট। আর কাকে দিয়ে প্রশ্ন করলে? ইনডিরেক্ট। বুঝতে পারছেন? এবার দেখেন, একটা বাক্যে সর্বোচ্চ অবজেক্ট, কারণ ইচ্ছা মতো দুইটা অবজেক্ট দিলে কি বাক্য হয়ে যাবে? না। এই ডিরেক্ট ইনডিরেক্ট সাজানোর দুইটা কি আছে? হবে। আপনার ইচ্ছা, আপনি প্রথমে ডিরেক্ট আনতে পারেন, আবার কি ইনডিরেক্ট আনতে পারেন। আপনি প্রথমে ডিরেক্ট আনতে পারেন, প্রথমে কি ইনডিরেক্ট। যদি আপনি প্রথমে কি আনেন?
আপনি যদি প্রথমে কি দেন ইনডিরেক্ট, ইনডিরেক্ট মানে কি ব্যক্তি না, যদি আমি ব্যক্তি প্রথমে নিই তাহলে পরে কি নিব বস্তু, মানে ডিরেক্ট। বুঝতে পারছেন? শেষ করবো। এই কমপ্লিমেন্টটা দিয়ে যারা স্টুডেন্ট যারা অনলাইনে আছে কবে আবার এটুক করে আমার বাকি টুক করে, বুঝলেন নাই? দেখেন তাহলে প্রথমে কি থাকবে, তাহলে একটা বাক্যে অবজেক্ট সাজাইতে হলে আপনি যে কোনোটাকে প্রথমে আনতে পারবেন। যদি আমি প্রথমে কি দিই ইনডিরেক্ট, পরে কি দিব ডিরেক্ট। প্রথমে যদি ব্যক্তি দিই পরে কি দিব বস্তু। কিন্তু যদি আমি প্রথমে একবার ডিরেক্ট দিয়ে ফেলি তাহলে মাঝখানে অবশ্যই কি আনতে হবে, টু আনতে হবে। তারপরে কি আনতে হবে ইনডিরেক্ট। এখান থেকে অ্যাডমিশনে ভার্সিটিতে অবশ্যই 1 মার্কস আসবে আসবে আসবেই। এখান থেকে প্রশ্ন করে না এরকম ঢাকা ইউনিভার্সিটি কোনোবার হই নাই, এখান থেকে প্রশ্ন আসবেই। বুঝতে পারছেন? ক্লিয়ার? আর আসবেন কি আসবেন না একটু শিখে যান মন খুলে। কি মজা পাইছেন? ভালো লাগতেছে ক্লাস? এই তো খাওয়া দাওয়া করে আসবেন। আপনি শিখতে পারবেন কোথাও? এই যে আজ জীবনে তো মনে করেন খাতা উল্টাবেন না, আজকে যা পারেন মোটামুটি শিখে যান। সব নতুন মনে হচ্ছে না? সব বললাম তো জগা খিচুড়ি, চাউল ডাউল ঝাল এক জায়গায় হলে কোনটা চাউল আর কোনটা খিচুড়ি টের পাওয়া যায়। তার না সবার অবস্থা তাই, সুন্দর একটা ফরম্যাট গুছানো পড়ানো নাই, এটা তো প্রবলেম। এটা কিন্তু চান্স হয় না। তাহলে দেখেন আমার একটা বাক্য খেয়াল করেন, খেয়াল করেন। আচ্ছা মনে করেন কি আমি একটা বাক্য লিখলাম, হ্যাঁ, সে আমাকে একটি কলম দিল, তাই না? আচ্ছা একটা বাংলা বাক্য, তাই তো? দেখেন এটা ছোট বাক্য তো বুঝালাম, তো অনেক এই ছোট জায়গায় কিন্তু অনেক বড় বাক্য হতে পারে না? এই ছোট বাক্যের জায়গায় অনেক বড় বাক্য হতে পারে না? পারে। সে আমাকে একটি কলম দিল। আচ্ছা এখানে ভার্ব কি? ভার্বকে বলা হয় মাদার, মানে মার কাছে প্রশ্ন করে সব উত্তর পাওয়া যায় না। আপনি যদি ভার্ব খুঁজে বের করেন তাহলে বাক্যের প্রত্যেকটা পার্টস খুঁজে বের করতে পারবেন। আচ্ছা দিল, কে দিল? কে দিল? সে, সাবজেক্ট। কাকে দিল? অবজেক্ট। কি দিল? এটাও তো অবজেক্ট। দেখছেন দুটো অবজেক্ট, আমি কোনটা দেবো কোথায়? তাহলে এই আমাকে এটা কি ইনডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট। তাহলে আমি এটা কয়ভাবে লিখতে পারি? দুই ভাবে। ওই যে আমার কাছে প্যাটার্ন তো আছেই, প্রথমে কি সাবজেক্ট হি, তারপরে দিল ইংলিশ কি গেভ, তাহলে হি গেভ। এবার দেখেন এবার কাজ জায়গা অব্দের জায়গা না, তারপর আমার কয়টা আছে? হ্যাঁ অব্দের জায়গা ঠিক আছে, কিন্তু কয়টা? দুইটা। হ্যাঁ এবার কোনটা দিব? যদি আমি কি আমি ইনডিরেক্ট, তাহলে কি আমাকে ইংলিশ কি মি, তারপর কি দিব ডিরেক্ট, একটি কোন ইংলিশ কি এ পেন। দেখেন তো বাক্য এমনি হয়ে গেছে না? গেভ মি পেন। আমি কোনো কিছু ভাবছি, জাস্ট প্যাটার্ন বুঝে বুঝে লিয়ে চলে গেছি, বসাইছি, বাক্য এমনি হয়ে গেছে। বুঝতে পারছেন? 2 নম্বর দেখেন হি গেভ, যদি আমি এবার কি আমি ডিরেক্ট আনি বস্তু মানে কি একটি কলম, হি গেভ এ পেন। দেখেন এখানে একটা কি আনতে হবে অবশ্যই টু, না হলে বাক্য হবে না। হি গেভ আ পেন মি হয় না, টু মি হয়। হি গেভ আ পেন টু মি। দেখছেন? এইবার বুঝছে, এতদিন বোঝে না, এবার বুঝছে। এই বুঝতে পারছেন তো? যাও, আমার তো ক্লাস তো ভুল হয়ে গেল আজকে, এতদিন বুঝি না, আজকে একটু বুঝছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া করেন আল্লাহ কাছে। আমার জন্য দোয়া, আমার জন্য দোয়া করেন না করেন আল্লাহ কাছে শুকরিয়া করেন। হয় হয় হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন ক্লাসে বসুন, এই
তাহলে এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন না বুঝতে পারলে আপনি ইংলিশে কোনো মজাই পাবেন না। আপনার 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 দৌড়করণ পর্যন্ত সাবজেক্ট ভার্ব অবজেক্ট। জীবনে কমপ্লিমেন্ট নাম শুনেন নাই, অ্যাডভার্বিয়াল নাম শুনেন নাই, অ্যাডভার্বিয়াল কত প্রকার আছে নাম শুনেন নাই, তাহলে ইংলিশ আপনি কেমন ইমপ্রুভ করবেন? যাও এই বাংলা বাক্যটা লেখেন, এটা বাসায় করে নিয়ে আসবেন এই সেম ফরম্যাটে, এই পুরো সেম ফরম্যাটে একটা বাংলা বাক্য দিচ্ছি, লিখে আনবেন, আপনার ইমপ্রুভ হবে অনেক কিছু। হ্যাঁ, দেখেন বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের, বাংলাদেশ সরকার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য স্বপ্নের পদ্মা ব্রিজ উপহার দিয়েছে, স্বপ্নের পদ্মা ব্রিজ উপহার দিয়েছে। যারা অনলাইনে আছেন যদি থাকেন কেউ লিখে রাখেন, বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য স্বপ্নের পদ্মা ব্রিজ উপহার দিয়েছে। ঠিক সেম ফরম্যাট, এই যে ফরম্যাটটা এখানে আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে এই বাক্যের ভিতরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে এবং দুইটা অবজেক্ট আছে। জাস্ট এই ফরম্যাটে সাজাবেন, বাক্য এমনি হয়ে যাবে, হতে বাধ্য। ঠিক আছে, ওকে, এটা বাসায় করবেন। হ্যাঁ, এখন আমরা চলে যাবো কিসে? কমপ্লিমেন্ট। কিসে? কমপ্লিমেন্ট। দেখেন কমপ্লিমেন্ট অনেক বড় একটা চ্যাপ্টার। আজকে আমরা কমপ্লিমেন্ট শেষ করবো না, জাস্ট একটু পরিচয় দিব কমপ্লিমেন্ট কি। আজকে আমরা কমপ্লিমেন্টের জাস্ট অ্যাড্রেসিং পার্ট মানে পরিচয় পর্ব দিব। এরপরে কমপ্লিমেন্ট অনেক বড় একটা চ্যাপ্টার, কমপ্লিমেন্ট অনেকক্ষণ সময় লাগে। আমরা কমপ্লিমেন্ট জাস্ট বুঝবো, বিস্তারিত ভাবে পরে আলোচনা করবো। ঠিক আছে, কমপ্লিমেন্ট জাস্ট এর সংজ্ঞাটা বুঝবো। হ্যাঁ, আচ্ছা, কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। এর কাজ কি? কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য সেন্টেন্স। তাহলে কমপ্লিমেন্ট কি করে? দেখা যায় কমপ্লিমেন্টের ভিতরে আছে আমি কি করি, আমি কি করি বাক্যটাকে কমপ্লিমেন্ট মানে কমপ্লিট করি। দেখেন আমাদের অনেক বাক্য আছে না, এই যে আই ইট, আই রিড, বাক্য হয় না? হ্যাঁ, হয়েছে। আমি খাই, বাক্য হয় না? আই, তুই কি করিস? আমি খাই। তুই কি করিস? আমি পড়ি, বাক্য হয়েছে। দেখেন শুধু সাবজেক্ট আর ভার্ব, এখানে কোনো অবজেক্ট আছে? কিছু আছে, বাক্য হয়েছে না? হয়েছে তো। মানে অবজেক্ট না থাকলে বাক্য হয়, হয়তো সমস্যা নেই, ভালো করে বোঝেন। কিন্তু যে বাক্য সম্পূর্ণ হচ্ছে, আমি বললাম তুই কি করিস? আমি পড়ি, হয় না? সম্পূর্ণ হয় নাই। তুই কি করিস? আমি খাই, হয় না? হয়তো অবজেক্ট না থাকলে বাক্য হয়েছে। ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট কথা। যদি কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু বাক্যে কি অবজেক্ট না থাকলেও কি হয়? কমপ্লিমেন্ট মানে কমপ্লিট হয়। কিন্তু যে বাক্যে কমপ্লিমেন্ট লাগবে, এই বাক্যে অবজেক্ট দিলেও হয়, না হয় না? আই রাইস না দেওয়া আই ডি হয় না? হয়েছে তো। কিন্তু যে বাক্যে কমপ্লিমেন্ট লাগবে, ওই বাক্যে যদি আপনি কমপ্লিমেন্ট না দেন, ওই বাক্য জীবন হয়। যেমন আমি বললাম কি, ইউ আর, ইউ আর, এই সাবজেক্ট ভার এবার কিছু দিছি দিছাই। এ মানে কি, এখানে যদি অবজেক্ট লাগতো, ওই অবজেক্ট না দিলে হতো। বুঝেন নাই? অবজেক্ট না দিলে বাক্যটা হতে পারে, কিন্তু কমপ্লিমেন্ট যেখানে লাগবে সেখানে কমপ্লিমেন্ট না দিলে বাক্য জীবনও হবে না, শিওর। মনে করেন আপনি হেঁটে যাচ্ছেন, আমার এক ফ্রেন্ড হেঁটে যাচ্ছে, বুঝলেন নাই? আমি তার ফ্রেন্ড, আমি হাত ধাড়িয়ে দিলাম, বললাম ইউ আর, আমি বললাম ইউ আর, 3 বার বললাম ইউ আর। ও শালা আমার তো কলা ধরে করবে, আমি কি ইউ আর,
এ লায়ার কইছে এইটাই হলো কমপ্লিমেন্ট। আমরা বললাম ইউ আর এ চিটার, তাই না? এটা আমাকে পরিচিত হন, ইউ আর এ চিটার, তাহলে দিলাম চিটার, চিটার কি কমপ্লিমেন্ট। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে কমপ্লিমেন্ট কি শিখলাম? কমপ্লিমেন্ট হলো বাক্যটাকে পরিপূর্ণ করে এবং ওইটা ছাড়া কখনো যে ওইটা ছাড়া মানে কি, যে বাক্যে কমপ্লিমেন্ট লাগবে সে বাক্যে কমপ্লিমেন্ট না দিলে বাক্য হবে না। এবার দেখেন প্রথম একটা বাক্য দিয়েছিলাম, মনে আছে? এই কমপ্লিমেন্ট কত প্রকার, কি কি, এই কমপ্লিমেন্টের সাথে বাক্যের আর কি কি সম্পর্ক আছে, এইটা আমরা নেক্সট আলোচনা করবো, ঠিক আছে? তো নেক্সট এর জন্য অপেক্ষা করেন যারা অনলাইনে আছেন। আর আমি আশা করি যারা অনলাইনে ক্লাস করবেন, নেক্সট ক্লাসে আমি আশা করব যে আজকে যা শিখছেন, যা বুঝছেন আর বুঝার পরে নেক্সট যেন আর অনলাইনে না হয়ে অফলাইনে আসেন, এই নেক্সট পর্বটা যেন অফলাইনে হয়। তাহলে আপনার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে, একটা আসন হয়তো বা আপনার জন্য বরাদ্দ হচ্ছে, ইনশাল্লাহ হবে। ওকে, দেখেন তাহলে প্রথমে একটা বাক্য লিখছিলাম না যে মাশরাফি প্লেস কি, প্লেস কি ক্রিকেট, আর মাশরাফি ইজ এ ক্রিকেটার। দেখেন এই খেলা করে, কি খেলে, কি খেলে, এটা অবজেক্ট, এটা মনে শিখছিলাম না? কি দেখেন ইজ ভার্বের কাছে কোনো প্রশ্ন করা যায়? ওটা ইনঅ্যাক্টিভ, যে ইনঅ্যাক্টিভ তার কাছে কোনো প্রশ্ন করা যায়? তার মানে ওই বাকি কি নাই, অবজেক্ট নাই। তাহলে কি আছে, হয় কমপ্লিমেন্ট তা নাহলে অ্যাডভার্ব, রাইট? এবার কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট হলো পরিপূরক। কার পরিপূরক? সাবজেক্ট। মানে যেই সাবজেক্ট তার আর একটা পরিচয় কোথায় বসবে, ভার্বের পরে। আই এম রিফাত, যেই আমি সেই তো রিফাত, মানে আমার পরিচয় ভার্বের পরে বসবে, মানে সাবজেক্ট নিজে যখন ভার্বের কি পরে বসে তখন সেটা কি হয়, কমপ্লিমেন্ট হয়, এবং তার নাম কি হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এইভাবে কি আছে, অবজেক্ট কমপ্লিমেন্ট আছে, ওটা পরে শিখবো আমরা। হ্যাঁ, ওকে। কমপ্লিমেন্ট আবার দুইটা পার্টস অফ স্পিচ হয়, অ্যাকর্ডিং টু পার্টস অফ স্পিচ কমপ্লিমেন্ট তার প্রকার দুই প্রকার, সেটা পরে শিখবো। তাকে জাস্ট কমপ্লিমেন্ট তো বুঝি। ওকে, মাস্টারবি ইজ এ ক্রিকেটার, যেই মাস্টারবি সেই তো কি, এটা কমপ্লিমেন্ট। যেহেতু সাবজেক্ট নিজেই বসছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন? এতটুকু জাস্ট না পড়লে মনে হয় খুব মুখ কমপ্লিমেন্ট কি যেন স্যার বলতে বলবো না, একটুখানি বলছি এই এতটুকু সন্তুষ্ট থাকেন, তাহলে কি হবে, সামনে আরো আগ্রহ হবে, এই এরপরে মজা আছে। তার মানে কমপ্লিমেন্ট শুধু কমপ্লিমেন্ট না, কমপ্লিমেন্ট পরের থেকে অ্যাডভার্বিয়াল আরো যে পার্টস গুলো আছে অনেক সুন্দর করে করে সূক্ষ্মভাবে বুঝতে হবে। তাহলে আপনি কি ইংলিশের প্রতি আগ্রহ হবে, ভালোবাসা তৈরি হবে এবং শিখতে ইচ্ছে করবে, মাথায় বার্ডেন হবে না। তখন কি করবেন, প্রত্যেকটা সাবজেক্ট আপনার পড়তে ইচ্ছে করবে। যে আমি ইংলিশে ভালো, তখন আপনার সায়েন্স পড়ে আত্মবিশ্বাস কি অনেক গুণ বেড়ে যাবে। ইংলিশে ভালো না হলে আত্মবিশ্বাস বাড়ে কথা। আমি ইংলিশ আমি যাই পারি না কেন, আগে তো আমি একজন কি, আগে তো একজন আপনাদের একজন ভাই, একজন টিউটর, একজন 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 সিনিয়র পার্সন, স্যার তো বড় কথা, বুঝেন নাই? ইংলিশ পড়া সেটা অনেক বড় কথা। আগে তো আমি আপনাদের একটা পরামর্শ, একটা ভাই বলতে পারেন, অথবা একটা সিনিয়র ভাই বলতে পারেন, তারপর তো অন্য কিছু। তো কমপ্লেন বলতে সবাই ক্লিয়ার না? ওকে, তাহলে দেখেন এরপরে আমরা সুন্দর করে কমপ্লেন আলোচনা করবো। তো আজকে ক্লাসে যা যা প্রথম থেকে কোন কোন বিষয়গুলো সব থেকে ফোকাস দিতে হবে, তারপরে বেসিক কিভাবে কি পড়তে হবে, বেসিকের শুরু কেমন ছিল, কেন শিখতে হয় বেসিক, বেসিকটা কেন কাজে লাগবে, পরে বেসিকে ঢুকলাম, ঢুকে আস্তে আস্তে আমরা এই কমপ্লিমেন্ট আসলাম, কোন পর্যন্ত, কমপ্লিমেন্ট পর্যন্ত আসলাম। এই আসা পর্যন্ত কারো কোনো প্রবলেম হয়েছে? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? মানে মাথায় কি ঢুকাইছেন সুন্দর করে, না খাতায় আছে শুধুমাত্র? সবার মাথায় কি ক্লিয়ারলি হয়েছে? তো ক্লিয়ারলি না হওয়া পর্যন্ত ক্লাস থেকে বের হবেন না, কারণ ক্লিয়ার না করে ক্লাস থেকে বের হবেন, এতে কি হবে, আপনি মুখে মধু অন্তরে কি বিষ। ওরে আল্লাহ, স্যার কিন্তু ভালো বোঝায় না, সে কি আবল তাবল কয়, কি গুলো আপনি বুঝালো স্যার, কিছু বুঝলাম না। এখান থেকে এই জন্য বলি যে একটা ফুল স্টপ পর্যন্ত যদি বুঝতে সমস্যা হয়, ক্লাসে সুন্দর করে বুঝেন, তারপরে বের হন।
আপনি তাড়াহুড়ো করে বেড়ে যাবেন, তাই আবার কোচিং এ বদনাম করবেন। কি এক ইংলিশ স্যার আইছে, গুড়ার ডিম, এনতে কোন যায় ওনতে কোনে যায় কিছু বুঝি না, মাথার উপর দিয়ে গেছে ক্লাস। মাথার উপর দিয়ে ক্লাস, ইংলিশ ক্লাস না। ওইরকম ইংলিশ করলে জীবনে চান্স হবে না। যে ইংলিশে বিশ্বের সব থেকে ভালো নামি দামি কোচিং করান, সমস্যা নাই। আপনি আরো 10টা কোচিং চ্যালেঞ্জ করুন।